আপনাকে স্বাগত। আমি সঞ্চারী জেলার কনভয় নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। কিছুক্ষণ পরেই আদালতে শুনানি এবং আদালতে শুনানি কিছুক্ষণ পরেই গ্রেফতারি এড়াতে কি এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এই মুহূর্তের আপডেটটা জানবো। অভিরূপা, এই মুহূর্তের আপডেটটা কি? গ্রেফতারি এড়াতে কি এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ একেবারে অভিষেকের শিয়রে গ্রেফতারির খাড়া ঝুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিয়রে। একেবারে ইতিমধ্যেই আমরা দেখেছি সিআইডি গতকালই তার অফিসে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং সেখান থেকে বিমানবন্দর থেকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইটের সমস্ত ডিটেলস জানতে চেয়েছিল গোয়েন্দা সংস্থা। এইবারে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার কি তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই প্রশ্ন বারবার উঠেছে। তবে এই গ্রেফতারি এড়াতে কি এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ডিটেল জানবো। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, এই মুহূর্তের আপডেটটা কি? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এক, যেটা নোটিশ ইস্যু করা হয়েছে, অর্থাৎ বিধানসভার সহিজাল সংক্রান্ত যে অভিযোগ ছিল তার ভিত্তিতে সিআইডি তাকে যে নোটিশ ইস্যু করে ডেকে পাঠাচ্ছে বারবার, সেই নোটিশ থেকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। এই মুহূর্তে সেই মামলা বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে চলছে। বিচারপতি জানতে চেয়েছেন যে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করতে যাবেন, কিন্তু সিআইডি কোন সময় দিচ্ছে সেটা জানতে চেয়েছিলেন বিচারপতি। 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। 10 মিনিট পরে রাজ্য এসে জানায় পুরো বিষয়টাকেই তারা চ্যালেঞ্জ করছেন। এমতো অবস্থায় এটা এখন বিচারাধীন বা বিবেচনাধীন অবস্থায় রয়েছে। বিচারপতি কৌশিক চন্দ্র এই মামলাটি শুনছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এফআইআর হয়েছে, সহিজাল সংক্রান্ত বিষয় নিয়ে যে এফআইআর হয়েছে, সেই এফআইআর সংক্রান্ত বিষয় নিয়ে বা সেই এফআইআরটাকে চ্যালেঞ্জ করে সেটা খারিজের আবেদন করে সকালবেলায় তার আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের দ্বারস্থ হন। বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এসে তিনি আবেদন করেন যে এই সহিজাল সংক্রান্ত যে এফআইআর হয়েছে সেই এফআইআরটা খারিজ করতে তিনি মামলা করতে চাইছেন এবং একই সঙ্গে মামলাটি দুটি মামলা একসঙ্গে শোনাতে চাইছেন। কিন্তু বিচারপতি জানান যে না, পৃথকভাবে এই মামলা তিনি শুনবেন। সহিজাল সংক্রান্ত নোটিশ মামলা যেমন শুনানি হচ্ছে সেরকম হবে, অন্যদিকে সহিজাল সংক্রান্ত এফআইআর খারিজের আবেদনের মামলা সেটা দায়ের হলেই, নোটিশ দেওয়া হলেই অবশ্যই তিনি শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি। এই মতো অবস্থায় এই কিছুক্ষণ আগেই নোটিশ জাল সংক্রান্ত সহিজাল সংক্রান্ত নোটিশ কে চ্যালেঞ্জ করে যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে সেটা এখন এই মুহূর্তে বিবেচনাধীন অবস্থায় রয়েছে। সেটা শুনানি পর্ব চলছে। অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, তিনি এই মুহূর্তে তার বক্তব্য রাখছেন, বিরোধিতা করছেন। কেন তিনি এই পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ করছেন সেটা বোঝানোর জন্যই শুনানিটা চলছে। অভিরূপা, তুমি সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। জানিয়ে রাখি যে গ্রেফতারি এড়াতে কি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন উঠছে। কারণ ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফিরছেন না দিল্লি থেকে এবং একেবারে আমরা যে ছবি দেখেছি তাতে সিআইডি ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশি চালিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও। এবং যেমনটাই খবর আমরা গতকালে লাগাতার চোখ রেখেছিলাম, একেবারে বিমানবন্দরে গিয়ে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমান সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি জানতে চেয়েছিল সিআইডির আধিকারিকরা। এবং একেবারে দিল্লি পৌঁছে গিয়েছে এবার সিআইডির টিম। গ্রেফতারি এড়াতে কি কলকাতায় পা রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ দিল্লিতে পৌঁছে গিয়েছেন একেবারে সিআইডির স্পেশাল টিম এবং ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। তিনবার তাকে নোটিশ পাঠানো হয়, কিন্তু সেই নোটিশ তিনি এড়িয়ে যান এবং তিনি জানিয়েছেন যে তিনি হাজিরা দিতে পারবেন না। শেষ মুহূর্তে অর্থাৎ ডেডলাইন ক্রস হওয়ার কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মেল আসে যে তিনি হাজিরা দিতে পারছেন না এবং 3বার হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির হাজিরা গতকালই হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়েছেন। এবার এই গ্রেফতারি এড়াতে কলকাতাতেও কি পা রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন উঠছে। কারণ অভিষেকের শিয়রে কি গ্রেফতারি? বিমানবন্দরে সমস্ত রকম খোঁজ খবর নেওয়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমানের ডিটেলস জানা হয়েছিল সিআইডি আধিকারিকদের তরফ থেকে। তারা একেবারে বিমানবন্দরে গিয়ে সমস্ত ডিটেলস চেয়েছিলেন। আমরা কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমার চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আর কতদিন পালিয়ে বাঁচবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
দেখো সঞ্চারী, তুমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করছো এটা ভীষণ আজকের সময় দাঁড়িয়ে, অর্থাৎ এখন ঘড়িতে মোটামুটিভাবে বাজে 11:40 মতো, এবং এই সময়ের উপর দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা সময় মাপার খেলা শুরু করেছেন। তিনি নিজের ঘড়িতে দেখছেন যে সময়টা ঠিক কোন দিকে এগোচ্ছে এবং তার পক্ষে যে সময় নেই, এটা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এক সময়কার তিনি এটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। কারণ যে ছবিগুলো একে একে আসছে সেটা একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নয়। কারণ সময় পাপার খেলা যে টাইম কাউন্টটা শুরু হচ্ছে, একটু আগে আমার সহকর্মী অভিরূপা যারা বলছিল যে এখানে হাইকোর্টের তরফে একটা সময় তাকে দেওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে তিনি তদন্তে সহযোগিতা করবেন কিনা, একটা টাইম ফ্রেম তার ক্ষেত্রে করে দেওয়া হয়েছে এবং তারপর পরবর্তী সিদ্ধান্ত হাইকোর্টে জানানো হবে। হাইকোর্টে দুটি ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছেন। প্রথম হলো নোটিশটিকে চ্যালেঞ্জ করে আগে, এবং আজকে তিনি এফআইআরটাকে চ্যালেঞ্জ করেছেন। যদি আজকের শুনানি কবে হবে সেটা এখনও পর্যন্ত স্পেসিফিক ছবিটা উঠে আসেনি। এখানে তোমাদের দুটো ছবির কথা বলবো সঞ্চারী, খুব ভালো করে ব্যাপারটা দেখতে হবে দর্শকদের জন্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসছেন আমরা দেখেছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও ফেরেননি। এখানে প্রশ্নবোধক চিহ্ন। দিল্লিতে তিনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সেটাও খুব ঘোলাটে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মগোপন করতে চাইছেন যতক্ষণ না হাইকোর্টের তরফে তাকে রক্ষা কবচ বা এই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে সিটিয়ে রয়েছেন, শিউরে রয়েছেন, যে কোনো মুহূর্তে তাকে তলব করা হতে পারে, তাকে অ্যারেস্ট করা হতে পারে। কারণ হাইকোর্টে আজকে কি হয় তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ আমরা যে তথ্য জানতে পারছি, সিআইডি স্পেশাল টিম তারা ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন, এবং যদি হাইকোর্টের তরফে কোনো রক্ষা কবচ না আসে, কোনো স্পেসিফিক কোনো নো কোয়ার্সিভ অ্যাকশনের যে তথ্য না আসে, সেক্ষেত্রে ভাইপোকে তারা নিয়েই ফিরবেন কলকাতায়। মোটামুটি সিআইডি টিমকে এই নির্দেশ ওপর থেকে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। এবং তুমি দেখবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই জালটা ক্রমশ জটিল হচ্ছে। কারণ কিছু আগে ত্রিপুরার যে খোয়াই আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, আমরা যে তথ্য জানতে পারছি তাতে ভারতবর্ষের 17টি ডিফারেন্ট অংশে, ডিফারেন্ট কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হতে চলেছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অপশন এখন দুটো, একটা স্পেসিফিকভাবে একটা জায়গায় আত্মসমর্পণ করে নেওয়া, অথবা তাকে এই সারা যে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কোর্টে একে একে হাজিরা দেওয়া। কোনটা করবেন সেটা নিশ্চয়ই পরবর্তী সময় তারা স্থির করবেন। কিন্তু দিল্লিতে যে জলটা গড়িয়েছে তা হলো, গতকালই আমরা আকবর রোডে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ কথোপকথন করেছেন তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে, এবং সোনিয়া গান্ধীকে যে তথ্যটা বিভিন্ন অংশে উঠে আসছে যে কংগ্রেসের তরফে তাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে বা সোনিয়া গান্ধী নিজে দিয়েছেন কংগ্রেসে ফেরার বা মমতার সাথে তাকে বা সম্মতি, এরকম কোনো গ্রহণযোগ্যতা এখনও কোনো অংশ থেকে উঠে আসেনি। যেটা মোটামুটিভাবে আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে, সোনিয়া গান্ধী সরাসরি একটা প্রস্তাব মমতাকে দিয়েছেন বলে একাধিক সূত্র দাবি করছে যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য সভা থেকে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কতটা সহজ তার উপর নির্ভর করছে তার কংগ্রেসের সঙ্গে আগামী দিনের সম্পর্ক। তার কারণ 1997 সালে প্রায় 1 বছর কংগ্রেস থেকে তিনি বহিষ্কৃত ছিলেন, অর্থাৎ সাসপেনশনে তিনি ছিলেন। পরে তিনি 98-এ দলটা ফর্ম করলেন তৃণমূল কংগ্রেস। তাহলে কংগ্রেসের মধ্যে যে বর্তমান প্রবাহ রয়েছে, অধীর রঞ্জন চৌধুরী সহ বাকিরা, তারা কতটা মানতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইকমান্ড বললেও, এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তথ্য আমরা যে বিভিন্ন অংশ থেকে পাচ্ছি যে গতকালে আকবর রোডে বৈঠকের পাশাপাশি দিল্লিতে কপিল সিব্বল সহ একাধিক গুরুত্বপূর্ণ আইনজীবীর সঙ্গে কথা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন পথে বাঁচানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু একদম পাকা খবর যেটা আমরা পাচ্ছি যে ন্যাশনাল লেভেলে যারা এই ধরনের মামলা নিয়ে থাকেন, যারা গুরুত্বপূর্ণ মামলা, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়লা চুরি বা পাথর চুরি ক্ষেত্রে একাধিক সওয়াল করেছেন, তারা এই মুহূর্তে হাত তুলে নিয়েছেন। তারা বলছেন যে এখন যা কনসিকোয়েন্স তৈরি হয়েছে, এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো সেফগার্ড দেওয়া আইনজীবী, কোনো ব্যক্তিগত আইনজীবী বা আইনজীবীদের যে একটা ফোরাম, তার পক্ষে কার্যত অসম্ভব বলে তারা মনে করছেন বলেই রাজধানী সূত্রে খবর আমরা জানতে পারছি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুটো বিষয় অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে কলকাতায় ফিরলে সরাসরি দলনেত্রী বা পিসির সামনেই ভাইপোকে গ্রেপ্তার করা হবে কিনা, সেই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজের জন্য আর কতটা খারাপ হতে পারে, এই সমস্ত অনেক অঙ্কের বিচারে মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু আগে ফিরে এসছেন
এরপর আজকে হাইকোর্টের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের দুটো বিষয়, নোটিশ অর্থাৎ যে নোটিশটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল 18 নম্বর আইটেম রয়েছে আজকে, সেটা শুনানি রয়েছে, এবং এফআইআরটাকে চ্যালেঞ্জ করে প্রথম বিষয় হলো যে সন্দীপন সাহা বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা শিউলি সাহাদের যে অভিযোগ ছিল যে তাদের সই জাল করা হয়েছে, এক্ষেত্রে তার উপর দাঁড়িয়ে যে নোটিশটা হয়েছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারত সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তিনি স্পিকারকে চিঠি দিয়েছিলেন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে এই সই জাল কেন্দ্রে তিনি কতটা জানেন, বিষয়টা তাই আসছে। ফলে এই মামলাটির ক্ষেত্রে আজকে শুনানি, কিন্তু যেটা মূল বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা অক্সিজেন দিতে পারে, তাকে সেফগার্ড দিতে পারে, সেই রক্ষা কবচ হতে পারে, সেটা হলো এফআইআরটাকে চ্যালেঞ্জ করে তার শুনানিটা কবে হবে সেটা এখনও পর্যন্ত স্থির নয়। ফলে হাইকোর্টে আজকে কী হলো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ সঞ্চার। এবং দ্বিতীয় বিষয় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিল্লিতে আত্মগোপন করে রয়েছেন, কারণ সিআইডির স্পেশাল টিম এই মুহূর্তে দিল্লিতে তারা পৌঁছে গেছেন এবং তারা হাইকোর্টের নির্দেশের উপর দাঁড়িয়ে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন, ওপরতলা থেকে সেই নির্দেশ তাদের দেওয়া হয়েছে। ফলে গ্রেপ্তারি এড়াতে কি মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কারণে রাহুল গান্ধীর সঙ্গে তাকে ছবি পোস্ট করতে হচ্ছে, কারণ রাহুল গান্ধী যখন কিছুদিন আগেই ভোটের সময় মুর্শিদাবাদে এসছেন, মালদা এসে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকে, রাহুল গান্ধীকে, এবং তাদের দলের একাধিক মুখপাত্র সেই আক্রমণ শানিয়েছেন। আজকে তারা কংগ্রেসের হাত ধরতে চাইছেন, কারণ তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কার্যত একেবারে নেই বললেই চলে, অস্তিত্ব বিলীনের পথে। কারণ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেটা ছবি উঠে আসছে যে সেই দলের প্রতীক আদতে থাকবে কিনা, যত সেটা প্রাইভেট সিম্বল হয় বলেও একটা অংশ মনে করছে। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসে কিছু আগে একজন সাংসদ তিনি তৃণমূল ত্যাগ করেছেন। প্রত্যেক দিন সাংসদদের যে ইরোশন হচ্ছে, বিধায়কদের ইরোশন হচ্ছে, ফলে তৃণমূল কার্যত কালীঘাটের একটা ছোট্ট আঞ্চলিক পাড়ার দলে পরিণত হয়েছে এই মুহূর্তে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা শুরু করেছিল। ফলে সেই দলে থেকে কোনো সেফগার্ড বা কোনো সাপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সম্ভব নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ, যে কারণে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর হাত ধরতে তিনি দিল্লি দৌড়ে গেছেন। ফলে কংগ্রেস কি কতটা সমর্থন দেবে, আদৌ অন্তর্ভুক্তিকরণ হয় কিনা, এবং হাইকোর্টেরা এর উপর দাঁড়িয়ে আছে গোটা বিষয়টা। একেবারে সত্যজিৎ, আমি জানিয়ে রাখি তোমাকে যে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। সাহেব, অনেক স্বাগত আপনাকে। এই মুহূর্তে হাইকোর্টে দুটো বিষয়, দুটো কেস, অর্থাৎ দুটো অ্যাপিল করা হয়েছে, দুটো মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটা নোটিশকে চ্যালেঞ্জ করে, একটা এফআইআরকে চ্যালেঞ্জ করে দিল্লিতে আত্মগোপন করেছেন বলে আমরা জানতে পারছি। সিআইডি টিম পৌঁছে গেছে, কোন দিকে গড়াতে পারে গোটা বিষয়টি? দেখুন, যখন বারবার 3 বার তাকে ডাকা হয়েছে, আসেনি। প্রথমবার অসুস্থতার কারণ দেখেছেন, তো অসুস্থতার কারণে তিনি ভবানী ভবন যেতে পারলেন না, কিন্তু দিল্লি চলে যেতে পারলেন। অর্থাৎ তার যে অজুহাত সেটা বিশ্বাসযোগ্য নয়। এরপরে সিআইডি যেহেতু তদন্ত করছে এবং তদন্তের স্বার্থে তারা তাকে গ্রেফতার করতেই পারে। এখন দিল্লিতে তিনি শুধু যে গ্রেফতার হবেন সেই জন্য বসে আছেন আমি সেরকম মনে করি না, কারণ দিল্লিতেও এখানকার সিআইডি টিম তো গিয়েছে বলছেন, এখান থেকে অ্যারেস্টের রিকুইজিশন পাঠালেও দিল্লি পুলিশও তাকে অ্যারেস্ট করে নিতে পারে। আপনারা তো জানেন যে ইতিমধ্যে কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জিও কথা বলেছেন, আলাদাভাবে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছেন, রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন। তিনি সেখানে কোনো দরবার করে কোনো সুবিধা যদি করতে পারেন তার জন্যই দিল্লিতে আছে বলে আমার মনে হয়। বলুন। আপনি একটা সুবিধার কথা বলছেন, কিন্তু যে মামলায় কিছু আগেই জাস্টিস বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছেন না কেন, তাকে জানাতে হবে তিনি কীভাবে সহযোগিতা করবেন, তার উপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে সোশ্যাল সাইটে ছবি পোস্ট করছেন, কোথাও কি শিওরের সমন উপস্থিত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দুজনে রিয়ালাইজ করতে পারছেন? আপনি দীর্ঘদিন বিষয়গুলো কাছ থেকে দেখেছেন। দেখুন, আমি তো বলছি যে রাহুল গান্ধীর সঙ্গে ছবি পোস্ট করছে কেন, সেটার একমাত্র কারণ যে আমরা কংগ্রেস আমাদেরকে সমর্থন করছে, তো বিজেপি তো তাদেরকে সমর্থন করছে না। তাহলে কংগ্রেস থেকে যদি কিছু সমর্থন পাওয়া যায় তাহলে তার অন্তত সুবিধা হবে, এটা তিনি মনে করছেন। এখন কংগ্রেসের লোকেরা, যে কংগ্রেস ভেঙে মমতা ব্যানার্জি তৃণমূল তৈরি করেছিলেন, যে কংগ্রেসের বিভিন্ন রাজ্যে মমতা ব্যানার্জি অসুবিধা করেছেন, এবং
যে জোট, ইন্ডিয়া জোটে বারবার এই অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি বাগদা দিয়েছেন, তাদের কতটা ভালোভাবে নেবেন এবং সমর্থন করবেন এ ব্যাপারে আমার সন্দেহ আছে, কিন্তু তারা চেষ্টা করছে। বলুন। একটা বিষয় আপনাকে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রিপুরাতে মামলা দায়ের হয়েছে। আমরা যে তথ্য পাচ্ছি তাতে এই দেশের 16 থেকে 17টি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার সম্ভাবনা আছে একাধিক অভিযোগের ভিত্তিতে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন তিনি বলতেন যে আমি ফাঁসির মঞ্চে উঠবো যদি দুর্নীতি প্রমাণ হয়, যদি এই হয় সেই হয়। ফলে আজকে যে আইনের বেড়াজাল তার বিরুদ্ধে তৈরি হয়েছে বা তার ক্ষেত্রে তৈরি হয়েছে, তার থেকে সেই নাগপাশ থেকে কোনো পথ কি তার আছে, নাকি তাকে আলটিমেটলি সেই আইনের বেড়াজালেই প্রবেশ করতে হবে? দেখুন, পিসির হাতে যখন পুলিশ ছিল তখন তিনি বীর পুরুষ ছিলেন। তিনি তো এরকমও বলেছিলেন যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর ইন্ডিয়া জোটের সরকার হবে সেদিন বাড়িতে ঢুকে মারবে। হয়নি। এখন উল্টো দিকে তাদের হাত থেকে রাজ্য সরকারও গেছে এবং তার দলের অন্য লোকেরাও গিয়েছে। তো এখন আমার তো ধারণা তাকে ওই আইনের আশ্রয়ে মানে যতটুকু রক্ষা পেতে পারেন ততটুকুই, তারপরে তিনি গ্রেফতারও হতে পারেন, হাজতে তো যাবেন, জেলেও যেতে পারেন। বলুন। ঠিক, অনেক ধন্যবাদ নজরুল ইসলাম সাহেব, প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে ছিলেন। সঞ্জয়, একটা বিষয় খুব পরিষ্কার যে এখানে যেটা প্রাক্তন পুলিশ কর্তা বা বিশেষজ্ঞদের বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই যে নাগপাশ তৈরি হয়েছে, এই যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, কয়লা চুরি, পাথর চুরি, সইজাল থেকে, সেটা বলতে গেলে একটা নিউজ রুম হয়তো এনাফ হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ফলে সেখান থেকে বেরিয়ে আসাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কার্যত অসম্ভব আজকের সময় দাঁড়িয়ে। ফলে তিনি যেটা প্রথমে বলেছিলাম এই নিউজ রুম শুরুতেই, তিনি টাইম কাউন্ট শুরু করেছেন, অর্থাৎ সময়ের খেলা খেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও দুর্নীতির যে অভিযোগগুলো তাকে বিদ্ধ করছে সেই বিদ্ধ তিনি দীর্ঘদিন ধরে হচ্ছেন। তিনি দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে গেছেন, এটা মুখোমুখি হয়েছেন, কলকাতায় সিজিওতে এসছেন। ফলে তিনি জানেন যে দুর্নীতির অভিযোগ উঠলে কি করতে হয়। কিন্তু পার্থক্য এটাই যে যখন তিনি এগুলো করেছেন তখন তার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন। কিন্তু আজকে ক্ষমতায় না থেকে এটাকে প্রতিরোধ করা বা এটাকে রিস্ট্রেন করাটা কার্যত অসম্ভব বলে একটা বড় অংশ মনে করছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা নজরুল ইসলাম সাহেব বলছিলেন যে পলিটিক্যাল ফোরাম একটা তাকে সাপোর্ট দিতে পারে, কিন্তু কখনোই কোনো পলিটিক্যাল ফোরাম কাউকে পরিপূর্ণভাবে তার যে রক্ষা কবচ হিসেবে উঠে দাঁড়াতে পারে না, কারণ সেটা আইনের পথেই চলে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সম্পর্কে বা তার বিরুদ্ধে যে প্রশ্নগুলো উঠছে, যে দিন কালীঘাটের বৈঠকের পর যে সাদা কাগজে সই করানো হয়েছিল এবং যারা উপস্থিত ছিল না তাদের নামকেও সেখানে ইনপুট করানো হয়েছিল, তারপর তিনি সেটাকে পাঠিয়েছিলেন। ফলে এই গোটা বিষয়টা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অজ্ঞাতসারে হয়েছেন এমনটা বিশেষজ্ঞরা মনে করছেন না, তদন্তকারীরা মনে করছেন না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা তো তাত্ত্বিক প্রশ্ন বা সেটা একটা এথিক্যাল প্রশ্ন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওই চিঠিটা পাঠিয়েছিলেন স্পিকারকে। ফলে তিনি দায়বদ্ধতা অস্বীকার করতে পারেন না বলেই তাকে তদন্তের মুখোমুখি হতে হবে। এবার প্রশ্ন যে এই ধরনের ক্ষেত্রে তাকে জেলবন্দি হতে পারে, তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে তলব করা হয়েছে। ফলে একের পর এক পাহাড় সমান অভিযোগ তার বিরুদ্ধে সাজিয়ে রাখা আছে। এর আগে তিনি বলতেন তিনি ফাঁসির মঞ্চে উঠবেন, তিনি এতটাই সৎ, এই এক্সেট্রা। ফলে আজকে তিনি সৎসাহসটা দেখাচ্ছেন না বলে একটা বড় অংশ মনে করছেন। এখানে সোনিয়া গান্ধীর তরফে সরাসরি প্রস্তাব, আবার আমরা জানাচ্ছি এরকম প্রস্তাব আসেনি বলে আমরা জানতে পারছি, একাধিক সূত্র কনফার্ম করছে যে অন্তর্ভুক্তিকরণের যে বক্তব্য তৃণমূলের যেটুকু অংশ বেঁচে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামান্য নেতৃত্বে তারা রটিয়েছেন, কিন্তু আলটিমেটলি তেমনটা নয়। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে নিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে আপত্তি না থাকে তাহলে পরবর্তী ইনক্লুশন হতে পারে। এটাই একটা ছবি উঠে এসছে আকবর রোড থেকে। কিন্তু যেটা আরও গুরুত্বপূর্ণ ছবি সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তার সামনে তার ভাইপোকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করা হবে, সেই ছবিটা তার ইমেজের জন্য বোধহয় খুব একটা সঙ্গতিপূর্ণ নয়। তাই কি তিনি আগে এলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রইলেন। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সিবিআইয়ের ক্ষেত্রে যে এনওসি ছিল, অর্থাৎ দিল্লি পুলিশের স্পেশাল যে অ্যাক্টে সিবিআই অপারেট হয়, সেই ক্ষেত্রটা থেকে আমরা অলরেডি আমাদের যে সম্মতি রাজ্যের তরফে দেওয়া হয়। একটু থামাবো তোমাকে, কারণ আমি জানি রাখি সত্যজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। সত্যজিৎ, বোধহয় আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে রাজাগোপাল বাবুর। সঞ্জয়, যেটা বলছিলাম যে ফলে সিবিআই, আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি, ফলে সিবিআইয়ের
ফলে সিবিআইয়ের মানে দিল্লি পুলিশেরও, যেটা নজরুল ইসলাম সাহেব বলছিলেন, দিল্লি পুলিশেরও কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এখন রাজ্যে প্রবেশের ক্ষেত্রে কোনো অনুমতির আর বিশেষ প্রয়োজন নেই। ফলে সিআইডির যে স্পেশাল টিম যা এই মুহূর্তে দিল্লিতে উপস্থিত রয়েছে, যদি কোর্টের তরফে তেমন নির্দেশ আসে সঙ্গে সঙ্গে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে তারা নিতে পারেন এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করতে পারেন বা প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে পারেন তার কাছে, সেই কারণে টিম সেখানে আছে, প্রয়োজনীয় পদক্ষেপও হতে পারে। ফলে এই একবারে দুটো সত্যজিৎ বিষয়- রাজাদা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। হ্যাঁ রাজাগোপালবাবু, যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করব, যে আজকে কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসকে সাইনবোর্ড বলেছিলেন, কংগ্রেসকে বি টিম বলেছিলেন, আজকে কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন এবং কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমনটা ঝুলছে তা এড়াতেই তিনি ন্যাশনাল কোনো পলিটিক্যাল ফোরামে দ্বারস্থ হওয়ার চেষ্টা করছেন, তার সঙ্গে সংযুক্তিকরণ ঘটানোর চেষ্টা করছেন। রাজাগোপালবাবু, হ্যাঁ দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষে না ক্রিমিনাল ল তো একটাই এখন, মানে যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কেউ যদি অন্যায় করে থাকে, আইন ভেঙে থাকে, যে কোনো জায়গা থেকেই তাকে অ্যারেস্ট করা যায়। পশ্চিমবঙ্গের পুলিশ এ ব্যাপারে দক্ষ এবং তারা নিজেরা যদি না পারে কেন্দ্রের সহায়তা নিতেই পারে। সুতরাং দিল্লিতে কেউ যদি লুকিয়ে থাকার কথা ভাবে পশ্চিমবঙ্গে অপরাধ করে, সে তো মানে পশ্চিমবঙ্গ বোঝে না, দিল্লিটাও বোঝে না বা ভারতবর্ষটা বোঝে না। সুতরাং অপরাধ যদি সে করে থাকে তাহলে তাকে সারেন্ডার করা অত্যন্ত মানে জাতীয় কর্তব্য, সাংবিধানিক দায়িত্ব একজন সাংসদের। তিনি এইভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করাটা একটা বোকামি দা, মানে মানুষ তো হাসছে যে এইভাবে কদিন উনি দায়িত্ব এড়িয়ে পালাবেন। সিআইডি তো গেছেই, আরো হয়তো ওখানকার সেন্ট্রাল পুলিশকে বা যারা আজ দিল্লি পুলিশকেও, দিল্লি পুলিশ তো সেন্টারের অধীনে কাজ করে, সুতরাং তাদেরকে যদি বলে অ্যারেস্ট করতে কতক্ষণ সময় লাগবে? ওরা ইচ্ছে করেই দেরি করবে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে দিলে তো খেলা তো শেষ হয়ে যায় না, খেলা তো 90 মিনিট খেলতেই হবে না, যদি ফুটবল টাইপের খেলা হয়। মানে আপনি বলছেন বাঘবন্দির খেলা চলছে কি, মানে একটু খেলিয়ে নিয়ে যে হ্যাঁ সেই যারা মানুষকে খেলতে চেয়েছিল, হ্যাঁ তারা তো রক্তের খেলা খেলতে চেয়েছিল, যে ধরনের ভাষা তারা বলেছিল, তাতে আমাদের আশঙ্কা ছিল 4 তারিখে বুঝে একটা রক্তের গঙ্গা বোধহয় বইয়ে যাবে। অনেক ধন্যবাদ সাধারণ মানুষকে, ভগবানের আমরা আশীর্বাদ পেয়েছি, পশ্চিমবঙ্গে সে রক্তগঙ্গা বয়নি এবং যারা হেরে গেছে তাদের প্রতি আক্রোশ ওই ডিম ছড়া ছাড়া আর কিছু দেখিনি, এটাই ভালো। রাজাবাবু, যেটা আমি জানতে চাইবো যে আপনি যে অনুষঙ্গের সামনে আনলেন আর কি, অর্থাৎ আমরা জলাশয়ে দেখেছি বা পুকুরে দেখেছি যে বড় মাছ রাঘব বোয়ালদের একটু খেলিয়ে জালে তোলা হয়, তাহলে কি খেলিয়ে জালে তোলা হচ্ছে, তার প্রেক্ষাপটটা কেন, মানে এই খেলিয়ে তোলার প্রেক্ষাপটটা দেখুন, ব্যাপারটা হচ্ছে কি মোটামুটি ভাবে বুঝিয়ে দেওয়া যে দেখো তোমাকেও আমরা আতঙ্কের মধ্যে রাখছি, তুমি সাধারণ মানুষকে অন্যদের আতঙ্কে, বিরোধীদের আতঙ্কের মধ্যে রেখেছিলে। অনেকেই হয়তো কোনো অপরাধ করেনি, তাদের একটাই যদি ভুল হয়ে থাকে, তারা হয়তো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, বিরোধী কণ্ঠ তারা তাদের মুখে ছিল, তাদের জন্য তুমি তাদেরকে বিপদে ফেলতে চেয়েছিল। একটু তোমাকে আবার আমরা সাধারণ খেলা খেলাই। হ্যাঁ ঠিক খেলার কথা বলছেন, অনেক ধন্যবাদ রাজাগোপাল আপনাকে। একটা বিষয় পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির ব্যাপারে বিশ্বকরা মোটামুটি নিশ্চিত, এবার তাকে কীভাবে কখন জালে খেলিয়ে তোলা হবে, যে খেলার কথা তার পিসি বারে বারে বলতেন, সেই ছবিটা পরিষ্কার হবে সময়ের সঙ্গে, যে সময়ের কাউন্ট দিয়ে আমরা এই নিউজরুম শুরু করেছিলাম। সঞ্চারী।